শুধু ২টা মিনিট বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশের পরিচ্ছেদ ৫ এর যে ধ্বনীয় বর্ণ অংশটা আছে এটা কিন্তু একদমই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ধ্বনি বলতে আসলে কি বোঝায়? আমাদের মুখনিঃসৃত যে ভাষা, আওয়াজ সেটাকে মূলত আসলে ধ্বনি বোঝায় এবং এই ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। এখন আসি বর্ণটাকে আসলে কি আসলে বর্ণটা? যেমন যখন আমি মুখে উচ্চারণ করব ক, তখন সেটা কিন্তু হবে ধ্বনি। কিন্তু আমি যখন খাতায় এই কটাকে লিখবো তখন সেটা হবে কি? বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত যে রূপটা আছে সেটা কিন্তু আসলে কি? বর্ণ। এবার আসি মেন বিষয়টাতে। তো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আসলে কয়টা? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি মোট হচ্ছে ৩৭ টা। তার ভিতরে ৭ টি এসেছে স্বরধ্বনি থেকে। অর্থাৎ মৌলিক স্বরধ্বনি হচ্ছে ৭ টা এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ৩০ টা। তো এমসিকিউতে কিন্তু আসলে দিতে পারে যে কোনটি আসলে মৌলিক স্বরধ্বনি বা কোনটি আসলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তো এই জিনিসটা কিন্তু একদমই কিন্তু ক্লিয়ার করে দেব। তো একটু দেখো। তো প্রথমে আসে অ, আ, তারপরে কি অজফলা আকার, তারপর হস্যায়, হস্যায় দ কি হয়? ঈদ হয়। দীর্ঘায় দ কি হয়? ওটার উচ্চারণও কিন্তু ঈদ হয়। তো হস্যায় দিয়ে যেহেতু কাজ হচ্ছে তার মানে আমি হস্যাই নেব, আমি দীর্ঘের কথা কিন্তু ভাববো না, এটা আমি জাস্ট মনে রাখার কথা বললাম। তারপর হস্য ট কি হয়? উট। দীর্ঘ ট দিলেও কিন্তু একই কিন্তু উচ্চারণ আসে। তো হস্য দিলে কিন্তু আমার হচ্ছে, আমার দীর্ঘ কিন্তু আসলে প্রয়োজন হচ্ছে না। তারপর রি দেখেই আসলে জটিল মনে হচ্ছে, তাহলে তো মৌলিক আর হতে পারে না, তার মানে রিও হবে না। তারপরে এ, তারপরে কি ও, ওটা কিন্তু জটিল মনে আছে, কিন্তু ওটা কিন্তু আমার জটিল মনে হচ্ছে না। তাহলে কি কোন ৭টা শব্দ? অ, আ, অজফলা আকার, হস্যায়, হস্যার পরিবর্তে দীর্ঘ কিন্তু আমি নেব না। তারপর হস্যর পরিবর্তে পরে যে দীর্ঘটা আমি নেব না, কারণ হস্য দিয়ে কিন্তু আমার কাজ হচ্ছে। তারপর রি দেখেই মনে হচ্ছে জটিল, ও তো মৌলিক তো যেতেই পারে না, তার মানে রি নেব না। তারপর আমি নেব কি? এ, তারপরে কি নেব? ও, ও ও কিন্তু দেখেই কিন্তু জটিল মনে হচ্ছে, তার মানে ও নেব না। তো একটু মনে রাখলে জাস্ট মৌলিক স্বরধ্বনিটা কিন্তু মনে হয়ে যাবে। তারপরে আসি ব্যঞ্জন ধ্বনি আসলে ৩০ টা। তো এখন পরীক্ষা আজ বাদে কাল এই ৩০ টা ব্যঞ্জন ধ্বনি কি আসলে মনে রাখা কিন্তু কি খুবই সহজ? আসলেই একটা কঠিন কিন্তু আসলে বিষয়। তো আমরা মনে রাখবো যে ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আসলে কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি আসলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আসলে ৩০ টা। তাহলে আমরা ৩০ টা কিভাবে মনে রাখবো? তো আমরা জানি যে বাংলা বর্ণমালা আসলে ব্যঞ্জন বর্ণমালা আসলে কয়টা? ক থেকে যদি আমি চন্দ্রবর্ণ পর্যন্ত হিসাব করি মোট বর্ণ আসলে কয়টা? ৩৯ টা। তো এই ৩৯ টার ভিতরে ৩০ টা যেহেতু মৌলিক, তার মানে না আসলে কয়টা? ৯ টা। তো জাস্ট আমরা এই ৯ টাকে আসলে মনে রাখবো। আমরা মনে রাখবো কার কথা? মূর্ধন্য উন্তুজ, মধ্যেনস উন্তুস্ত খণ্ডেত্ব অমেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এবং ইঙে। এই ৯ টা শব্দের কথা মনে রাখো জাস্ট, যে এই ৯ টা শব্দ আসলে মৌলিক ব্যঞ্জন ধ্বনির নয়। তাহলে কিন্তু বাদ বাকি ৩০ টা কিন্তু তুমি এমনিতেই অটোমেটিক অ্যান্সার করতে পারবা। এরপর আসি স্বরবর্ণ। বাংলা ভাষায় অ থেকে যদি আমি ও পর্যন্ত পড়ি, একটু পড়ি অ, আ, হস্যায়, দীর্ঘায়, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও অর্থাৎ কয়টি? ১১ টা। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? ১১ টা। আর ব্যঞ্জন বর্ণ আসলে কয়টা? ক থেকে চন্ড পর্যন্ত। যারা এখনো ক খ কিন্তু অনেকেই কিন্তু উপরের ক্লাসে আসলে কিন্তু ভুলে যায়। তোমরা একটু পড়ে দেখো। মোট কিন্তু ৩৯ টা ব্যঞ্জন বর্ণ কিন্তু আসলে আছে। তো এই ১১ টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা? ৩৯ টা। তাহলে বাংলা বর্ণমালা মোট কয়টি? ১১ আর ৩৯ যোগ করলে কয়টা হবে? ৫০ টি। এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ এর জন্য। আমি এখানে যা লিখেছি এর বাইরে থেকে কিন্তু আসবে না। তবে স্বচ্ছর অস্বচ্ছর ক্ষেত্রে তোমাদের একটু বইয়ের গুলো কিন্তু একটু পড়ে নিতে হবে। তারপরে কার বর্ণ আমরা যেমন আকারের পরিবর্তে কিন্তু আর পরিবর্তে কিন্তু আকার লিখতে পারি, কিন্তু হস্যের পরিবর্তে কি লিখতে পারি? হস্যিকার লিখতে পারি। তারপর হস্যর পরিবর্তে কিন্তু হস্যকার লিখতে পারি, কিন্তু অর জন্য কিন্তু আসলে কোনো কার কিন্তু আমরা লিখতে পারি না। তো বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কিন্তু আসলে ১১ টি, কিন্তু কার বর্ণ আসলে কয়টি? ১০ টি। কারণ অর জন্য কিন্তু সংক্ষিপ্ত কোনো আসলে চিহ্ন নেই। যেমন আর জন্য আকার আছে কিন্তু অর জন্য নেই। তো অটা আসলে বাদ চলে যায়। বাদ বাকি ১০ টার জন্য কিন্তু আসলে ১০ টা কার বর্ণ আছে, যেটা কিন্তু আসলে লিখেছি। এরপর আসি অনুবর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের বিকল্প হিসাবে আসলে যা লেখা হয় সেটা হচ্ছে কি? অনুবর্ণ। তো অনুবর্ণকে মূলত আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। ৩ ভাগে আসলে কি কি? ১ নম্বর আসলে আসে কি? ফলা। যদিও তোমাদের বইতে দেয়নি, তারপরে ফলা চিহ্ন আসলে মোট আসলে কয়টি? ৬ টি। এটা কিন্তু আসলে জেনে রাখতে পারো। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যেহেতু বলিনি, ইনডাইরেক্টলি কিন্তু আসলে ৬ টি কিন্তু আসলে। তো ফলা চিহ্নগুলো আসলে কি? ন ফলা, ব ফলা, মৌ ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। এই মোট ৬ টি কিন্তু আসলে ফলা চিহ্ন। তারপরে আসি রে, অর্থাৎ র এর পরিবর্তে আমরা কিন্তু আসলে লিখতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি আসলে কি? বর্ষা। এখানে মূলত আসলে কি? বর্ষা, অর্থাৎ
ব, র মধ্যাংশ একারই কিন্তু আসলে উচ্চারণ হয়, কিন্তু এখানে এই র এর অনুবর্ত অর্থাৎ র এর বিকল্প হিসেবে কিন্তু আসলে রেপটাকে কিন্তু আসলে লেখা হয়। এটা আসলে একটা সংক্ষিপ্ত রূপ বলা যেতে পারে। তো র এর অনুবর্ণ হচ্ছে কি রেপ। তারপর বর্ণ সংক্ষেপ, যখন আমরা যুক্ত বর্ণ লিখি, যদি আমরা দুইটা বর্ণকে যদি ফুল আকারে লিখি, যেমন আমি যদি লিখি কি লিখবো আমি, যদি স্বাধীন লিখি তাহলে কি, যদি দন্তের সাথে লিখলাম ব এতটুকু লিখলাম, তাহলে সেই জিনিসটা আসলে কেমন দেখা যায় না? তো বাংলা যুক্ত বর্ণ লেখার পরিপ্রেক্ষিতে আসলে বর্ণগুলোকে আমাদের একটু ছোট করে লেখা প্রয়োজন পড়ে, সেটাকে মূলত আসলে বর্ণ সংক্ষেপণ। একদম জাস্ট সহজ ভাষায় মনে রাখো, অর্থাৎ ছোট করে লেখাটা আসলে কি বর্ণ সংক্ষেপণ। যেমন আমরা দকে আমরা পদ্মা যখন লিখি তখন দটাকে কিন্তু আসলে ছোট করে লিখি, যখন স্বাধীন লিখি তখন দন্তসটাকে আমরা কি আকারে লিখি, ছোট আকারে লিখি। তো এটা আসলে কি বর্ণ সংক্ষেপণ। এবার যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ মানে কি একাধিক বর্ণের আসলে কি মিলে আসলে যুক্ত বর্ণগুলো আসলে গঠিত হয়। তো যুক্ত বর্ণ আসলে কি স্বচ্ছ আর অস্বচ্ছ হতে পারে। আমরা স্বচ্ছ জল আর অস্বচ্ছ জল চিনি না, যে স্বচ্ছ বলতে আসলে কি বোঝায়, পরিষ্কার, দেখেই বোঝা যাচ্ছে যে জলটা আসলে স্বচ্ছ, এটা দেখলে কিন্তু খাওয়া যাবে। আর অস্বচ্ছ বলতে আসলে কি বোঝায়, যে ঘোলা জল। তো স্বচ্ছর ক্ষেত্রে আমরা একটু আসি। তো স্বচ্ছ, যেমন আমি কিন্তু এখানে দেখে বুঝতে পারছি যে ক ট কিন্তু আসলে আছে, তার মানে কি এটা কিন্তু স্বচ্ছ যুক্ত বর্ণ। কিন্তু অস্বচ্ছ ক্ষেত্রে আমি এখানে কিন্তু ক ত লিখেছি, কিন্তু এইটার ভিতরে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে ক যোগ ত আছে। আর তারপরে ড যোগ ড লিখে ড লিখেছি, তার মানে ড ড কিন্তু আসলে বোঝা যাচ্ছে, তার মানে এটা কিন্তু স্বচ্ছ। কিন্তু ক্ষীয়র ভিতরে কিন্তু আসলে কোন দুটো বর্ণ থাকে, ক আর মধ্যঞ্চ, এইটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তো যখন আসলে বোঝা যাবে তখন সেটা আসলে কি স্বচ্ছ বর্ণ, আর যখন বোঝা যাবে না তখন কিন্তু আসলে সেটা হবে কি অস্বচ্ছ বর্ণ। তো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু অনেকগুলো কিন্তু অস্বচ্ছ বর্ণ আছে। তো এখান থেকে কিন্তু আসলে এমসিকিউ হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে খুবই বেশি। তো এই অস্বচ্ছ বর্ণগুলো প্রত্যেকটা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু আসলে দেখে যাবে। আমি আবারও বলছি, খুব ভালো করে কিন্তু আসলে দেখে যাবে। যেমন ক্ষীয় দিয়ে বলতে পারে যে এখানে আসলে কোন দুটি যুক্ত বর্ণ মিলে আসলে গঠিত হয়েছে, ক প্লাস মধ্যাংশ দিতে পারে, খ প্লাস মধ্যাংশ দিতে পারে। তো এইগুলো আসলে খুব ভালো করে দেখতে পারবে। তারপর সংখ্যা বর্ণ, জাস্ট একদম সিম্পল একটা বিষয়, যে আমাদের সংখ্যা বর্ণ অর্থাৎ যে কোনো সংখ্যা আমরা কোন 10টি সংখ্যা লিখতে থাকলে লিখতে পারি, 0 থেকে 9, এই সংখ্যাগুলো জানলে আমরা কিন্তু পৃথিবীর যত বড় সংখ্যায় আসুক না কেন আমরা কিন্তু লিখতে পারি। তো এই 10টি আসলে কি সংখ্যা বর্ণ। তো সংখ্যা বর্ণ আসলে কয়টি, সংখ্যা বর্ণ আসলে কি কয়টি, 10টি। সেগুলো আসলে কি 0 1 2 3 4 5 6 7 8 9। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা কিন্তু একবার দেখলে কিন্তু তুমি এই সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ ধারণা কিন্তু লাভ করতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে কিন্তু শেষ করছি। আল্লাহ হাফেজ।